জোন নিয়ে কথা বলবো, যেই জোনে গত 2000 বছর ধরে যুদ্ধ চলছে। এই জোনটির নাম হচ্ছে আরব। বলা হয়ে থাকে যে আরব কখনো শান্ত হয় না। আরবে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকেই সেখানটাতে প্রচন্ড পরিমাণে যুদ্ধ বিগ্রহ চলছে এবং সেই যুদ্ধ বিগ্রহ আজও থামেনি। তোমরা লক্ষ্য করবে যে আমরা পরপর অনেকগুলো যুদ্ধ এই একই অঞ্চলে হয়ে যেতে দেখেছি। আমরা আরবের একটু আশেপাশে যদি তাকাই তাহলে দেখবো যে যুদ্ধের রেশটা কিন্তু সেখানেও ছড়িয়ে যায়। ফর এক্সাম্পল, আফগানিস্তান একটি আরব রাষ্ট্র নয়, কিন্তু তার ভিসিনিটিতে থাকার কারণে, কিংবা ইরাক ফর এক্সাম্পল, এই সকল জায়গায় যেগুলি আরব রাষ্ট্র না হওয়া সত্ত্বেও শুধুমাত্র ওই অঞ্চলে আশেপাশে থাকার কারণে কিন্তু একটি লং টার্ম কনফ্লিক্টের অংশ হয়ে গিয়েছে দীর্ঘ সময় ধরে। ঠিক সেরকম দুটো কনফ্লিক্ট নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। একটা হচ্ছে আরব ইসরায়েল ওয়ার, আরেকটা হচ্ছে আরব স্প্রিং, একটি অনেক পুরাতন যুদ্ধ যা আজও থামেনি, আরেকটি আরব স্প্রিং, একটি নতুন বিপ্লব যা আজও থামেনি এবং একদিকে যেমন কিছু দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে, আবার অন্য কিছু দেশে চরম দুঃখ, দুর্দশা এবং সিভিল ওয়ারের সূচনা করেছে। আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধু ইতোমধ্যে আমাদেরকে জয়েন করেছো, প্রায় 200 বন্ধু আমাদেরকে জয়েন করেছে। ওয়েলকাম টু দ্য ক্লাস। তোমাদের সবাইকে অনুরোধ করব ক্লাসে তোমার অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো ক্লাসটি, এবং যারা আরব বিশ্ব নিয়ে অনেক বেশি আগ্রহী তাদের সঙ্গে ক্লাসটি শেয়ার করো। যে ডিউনিট পরীক্ষা দিবে তার সঙ্গে ক্লাসটি শেয়ার করো এবং আমাকে জানাও যে তুমি শেয়ার করেছো। তোমার শেয়ারটাই 10 মিনিট স্কুলকে সাহায্য করবে বাংলাদেশের সকল প্রান্তে এগিয়ে যেতে। আচ্ছা, রতন মিয়া জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছো? ফায়াদ ভাইয়া ভালো আছি। আবার ফায়াদ হাসান বলছে হ্যালো ভাইয়া, হাই। শরীফ বলছে ইংলিশ ক্লাস চাই বেশি বেশি। আমি চেষ্টা করব খুব শীঘ্রই ইংলিশ ক্লাস নিতে। পাশাপাশি তোমাদের আয়মান ভাইয়া আছে, আয়মান ভাইয়াও নিশ্চয়ই ইংলিশ ক্লাস নেবে। অনেকেই ক্লাসে চলে এসেছে ইতোমধ্যে। ইশরাত জাহান শেয়ার করে ফেলেছে, ফাতেমাতুজ জোহরা শেয়ার করে ফেলেছে, মারজান ইসলাম শেয়ার করে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস ক্লাস। জনি গোস্বামী শেয়ার করেছে। নাবিলা ফ্রম সিলেট, ভেরি নাইস। অনেক বন্ধুরা আমাদের ক্লাসে জয়েন করে এবং ভালো লাগে সেই দিন যেদিন ঢাকার বাইরে থেকে অনেক বন্ধুরা জয়েন করে, কারণ ঢাকার বন্ধুরা তো আমাদের কাছাকাছি থাকে, আমরা চাইলে তাদের সাথে প্রতিদিন গিয়ে দেখা করে আসতে পারি। কিন্তু ঢাকার বাইরের বন্ধুরা যখন জয়েন করে তখন অসাধারণ লাগে। ঢাকার বাইরে থেকে কারা কারা জয়েন করেছো তারা আমাদেরকে একটু কমেন্টে জানাও, কারণ দেখি ঢাকার পরিমাণ বেশি না ঢাকার বাইরের পরিমাণ বেশি। আমরা একদিন একটা কুইজ প্রোগ্রাম আয়োজন করব, যেদিন ঢাকা বনাম নন ঢাকা এরকম একটা ফাইট আমাদের মধ্যে হবে। যাই হোক, আমরা আবারও আমাদের পুরাতন ফরম্যাটে ফেরত যাব। প্রথমত চলো আমরা আরব ইসরায়েল ওয়ারটা নিয়ে একটু কথা বলে নিই। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে বিস্তর রাজনৈতিক আলোচনার মধ্যে অংশগ্রহণ করেছো, সংবাদপত্রে পড়েছো। তাহলে আমরা একদম শুরু থেকে আসি বরং, কেমন? পার্টিজ, আরব ইসরায়েল ওয়ারের পক্ষগুলো কে কে, অর্থাৎ কার এবং কার মধ্যে যুদ্ধ হচ্ছে। যেহেতু ইসরায়েলের কথা বলা আছে, আমরা ধরেই নিতে পারি যে ইসরায়েল এই যুদ্ধের একটি অংশ। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধটা মূলত কার? ইসরায়েল কার সঙ্গে যুদ্ধ করছে? তোমরা যদি বলো ইসরায়েল এই পুরো সময়টা ধরে শুধুমাত্র ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করছে, তোমার উত্তরটা কিন্তু ভুল হবে। তাই অনেকে যদি বলে যে এটি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, এটি আদতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নয়, যুদ্ধটি বরং আরো বেশি বড়। দেখি এই প্রশ্নের উত্তরটি তোমরা কারা করতে পারো। 330 জন বন্ধু জয়েন করেছে আমাদের সঙ্গে। নতুন বন্ধুরা অবশ্যই শেয়ার করবে ক্লাসটি, কারণ আজকে আরব নিয়ে কথা হচ্ছে। আরব সংক্রান্ত অনেক তথ্য আমাদের জানা দরকার। আরব আরো বেশি উত্তপ্ত হয়ে পড়ছে। তোমরা দেখেছো সম্প্রতি কাতারের উপর বিভিন্ন দেশ স্যাংশন দিচ্ছে, তাদেরকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলা হচ্ছে। সেখান থেকেও কিন্তু একটা নতুন ধরনের কনফ্লিক্টের সূচনা হতে পারে। তোমাদের সবার প্রতি সাজেশন, যারা ক্লাসে রয়েছো এই সাজেশনটার জন্যই অন্তত ক্লাসটা শেয়ার করো। তা হচ্ছে এই বছর কাতার রিলেটেড যত ইনফরমেশন আছে, কাতারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেখানকার রাজাকে, সেখানকার অর্থ ব্যবস্থা কি, সেখানকার বিনিয়োগকারী রাষ্ট্র কারা, কাদের সঙ্গে কি ধরনের কনফ্লিক্ট লাগছে,
প্রত্যেকটি তথ্য কাতার নিয়ে যত কিছু পড়তে পারো সবকিছু পড়ে ফেলো। কাতার কিন্তু খুব শীঘ্রই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে, ফুটবল বিশ্বকাপ, সেটা নিয়ে একটু জেনে ফেলো, কারণ কাতার এই মুহূর্তে একটি উত্তপ্ত অঞ্চল। সেটি নিয়ে যদি তুমি পড়ে ফেলো সেখান থেকে প্রশ্ন আসবার সম্ভাবনা অনেক বেশি। আমি কিন্তু গতবার ঘ ইউনিটের ছাত্রদেরকে সতর্ক করেছিলাম যে তুরস্ক থেকে প্রশ্ন হতে পারে, কারণ খুব সম্প্রতি তুরস্কে একটি সেনা অভ্যুত্থান হয়েছিল এবং ঠিক তার পরের দিন ঘ ইউনিট পরীক্ষায় তুরস্ক থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। অর্থাৎ আমি জ্যোতিষী নই, কিন্তু মাঝে মধ্যে আজ করা যায় যে কোথা থেকে প্রশ্ন হবার সম্ভাবনা বেশি। এইবারের হটস্পট হচ্ছে কাতার এবং সমগ্র আরব বিশ্ব, কারণ আরব বিশ্ব আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা প্রথম দিন আইসিস নিয়ে কথা বলেছি, আমরা সিরিয়া নিয়ে আরো কথা বলবো অন্যান্য দিন। আমি এবার একটু উত্তরগুলো দেখবার চেষ্টা করি। 400 বন্ধু চলে এসছে ক্লাসে, ক্লাস হয়েছে জমজমা। আচ্ছা, অনেকেই বলছে মিশর সিরিয়া, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, আচ্ছা, জর্ডান, সিরিয়া, মিশর ভার্সেস ইসরায়েল, উত্তর সঠিক, কিন্তু ছোট্ট একটা ভুল হয়ে যাচ্ছে, তোমরা অর্গানাইজেশনের নামটা বলতে পারছো না। ইসরায়েলের সাথে যুদ্ধটা মূলত আরব লীগের। আচ্ছা, এই যুদ্ধটা আরব লীগের অস্তিত্বের সাথে কিন্তু এই অ্যান্টি ইসরায়েল সেন্টিমেন্টটা জুড়ে রয়েছে। আরব লীগ তৈরি করা হয়েছিল মূলত ইসরায়েলকে প্রতিহত করবার জন্য। আরব লীগের অন্যতম উদ্দেশ্য, বলা যায় প্রধান উদ্দেশ্য, হচ্ছে ইসরায়েল নামক রাষ্ট্রটিকে প্রতিহত করা। এইবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে টাইমলাইন, যথারীতি টাইমলাইন, অর্থাৎ কবে থেকে শুরু হয়েছিল, কবে শেষ হয়েছে, এটা হচ্ছে তোমাদের পরবর্তী প্রশ্ন। টাইমলাইনের উত্তরটি তোমরা আমাকে একটু দিয়ে দাও। ঠিক তারিখ যদি বলতে পারো তাহলে খুব বেশি ভালো হয়, তারিখ যদি নাও বলতে পারো সাল বলতে পারলেই চলবে। হ্যাঁ, হ্যাঁ, অনন্য বলছে 1948, 1948 সঠিক উত্তর। তারিখের জন্য একটু অপেক্ষা করি বরং। ইশরাত জাহান চমৎকার একটি তথ্য দিচ্ছে আমাদেরকে। ইশরাত জাহান বলছে 1948, 1956, 1967, 1973। ইশরাত যেটা বলছে সেটা হচ্ছে আরব ইসরায়েল যুদ্ধকে 6 থেকে 7টি এমনকি 8টি ভাগেও ভাগ করা যায়, কারণ যুদ্ধটা একটানা হয় নাই, বিভিন্ন সময় কখনো 6 দিনের যুদ্ধ হয়েছে, কখনো 3 বছরের যুদ্ধ হয়েছে, কখনো কখনো 19 দিনের যুদ্ধ হয়েছে। আমরা সেগুলো সম্পর্কেও জানবো, কিন্তু এই পুরো যুদ্ধটাকে যদি আমরা একটা কনফ্লিক্ট হিসেবে কল্পনা করি তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়। ওয়াহিদুর রহমান বলছে 12ই মার্চ। সপ্তক চক্রবর্তী, খুব কাছাকাছি আছো ভাইয়া, তুমি আরেকটু প্রিসাইসলি যদি বলতে পারো তাহলে ভালো হয়। আচ্ছা, যেটা ঘটনা ঘটছে, সপ্তক চৌধুরীর উত্তরটা থেকে বলি। ও বলছে 14 মে, অর্থাৎ এই আরব ইসরায়েল যুদ্ধটি 14 মে 1948 সালে সূচনা হয়। আদতে ঘটনা যেটা ঘটেছিল সেটি হচ্ছে এই 14ই মে আর ইসরায়েলের উপরে যে ব্রিটিশ ম্যান্ডেট ছিল সেটির সমাপ্তি হয়। আমি গল্পটা বরং একটু ভেঙেই বলি। ধরো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, ওয়ার্ল্ড ওয়ার 2 যখন শেষ হয়, তখন ব্রিটেন বাধ্য হয় তার অনেকগুলো রাষ্ট্র থেকে তার কলোনি সরিয়ে নেবার জন্য। আমরা দেখেছি যে 47 সালে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়ে যায়, শ্রীলঙ্কা স্বাধীন হয়ে যায়, আফ্রিকার অনেক রাষ্ট্র স্বাধীন হয়ে যায়। একইভাবে ফিলিস্তিন অঞ্চলে যেই কলোনি স্থাপন করা ছিল, যে ম্যান্ডেট স্থাপন করা ছিল ব্রিটিশ রাজের, সেটি থেকেও তাদেরকে সরে যেতে হয়। কত তারিখে সরে যেতে হয়? 14ই মে। এবং সরে যাবার সাথে সাথে ইসরায়েল নামক একটি রাষ্ট্রের সূচনা হয়। সেই সময় ওই অঞ্চলে যেই ইহুদি গোষ্ঠী বসবাস করত, ইহুদি গোষ্ঠীরা তারা একত্রিত হয়ে একটি ঘোষণা দেয় এবং সেখানটাতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। তার ফলশ্রুতিতে 15 তারিখেই কিন্তু তাদের সঙ্গে যে যুদ্ধ, আরব লীগের এই যুদ্ধটির সূচনা হয়ে যায়। আচ্ছা, তোমাদের কাছে আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং। ইসরায়েল রাষ্ট্রের পিছনে একটি বিশ্বাসের অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, একটি বিশেষ বাদ রয়েছে, একটি ইজম রয়েছে। তোমরা কি বলতে পারবে যে কোন বিশ্বাসের উপর ভিত্তি করে ইসরায়েল রাষ্ট্রের সূচনা হয়েছে?
একটি ইংরেজি শব্দ ব্যবহার করা হয় এই বিশ্বাসটাকে তুলে ধরবার জন্য। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ইসরায়েল রাষ্ট্রের সূচনা হয়েছিল কোন বিশ্বাসকে কেন্দ্র করে? ও সপ্তক চক্রবর্তী, সরি আমি তোমাকে ভুলে চৌধুরী বলেছি, এক্সট্রিমলি সরি, সপ্তক চক্রবর্তী। অনেকে বলছে ইহুদিবাদ। ইহুদিবাদ তাদের ধর্মীয় পরিচয়, কিন্তু ইসরায়েলের যে একটি পবিত্র ভূমি প্রাপ্য, এই পবিত্র ভূমির প্রতি তাদের যেই হ্যাঁ, অনন্যর উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড। সাকলাইনের উত্তর সঠিক, বানানটা একটু ভুল। অনেকেই ইহুদিবাদ বলছো, একটা জিনিস একটু বোঝবার চেষ্টা করো। থিওডর হার্জেলের যেই তত্ত্বটা ইহুদিবাদ, সেইখান থেকে হ্যাঁ ইসরায়েলের যে পবিত্র ভূমির প্রতি ক্লেম সেটাকে নির্দেশ করা হয়, কিন্তু ইহুদিবাদটা কিন্তু দিন শেষে একটা ধর্মীয় তত্ত্ব। যেই রাজনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে ইসরায়েল প্রতিষ্ঠা হয়েছে তার নাম হচ্ছে জায়োনিজম, বা এটাকে বলা হয় জায়নবাদ। আমি এবার তোমাদেরকে একটু হিস্ট্রিতে ফেরত নিয়ে যাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন 6 মিলিয়ন ইহুদিকে হত্যা করা হয়, 6 মিলিয়ন জিউস, তার মানে হচ্ছে তোমার সমগ্র বিশ্বের কত বড় একটি অংশ এই ইহুদিদেরকে তখন নিধন করা হয়। এর পরবর্তীতে ইহুদিরা অস্তিত্ব সংকটে পড়ে যায় যে এখন আমাদেরকে অ্যাজ আ কমিউনিটি থাকতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, তুমি যদি নিজের অস্তিত্ব রক্ষা করতে অন্য আরেকজনের বাড়ির ভিতরে ঢুকে যাও এবং সেখান থেকে মানুষদেরকে বের করে দিয়ে নিজে বসবাস করতে শুরু করো, সেক্ষেত্রে কিন্তু এটি নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। অনেকটা তাই ঘটে, কারণ ব্রিটিশ এম্পায়ারের আন্ডারে যেহেতু তখন ফিলিস্তিন ছিল এবং তার আগেও ছিল, এই 1917 থেকে, মূলত 1917 থেকে 1948 পর্যন্ত এই সময়টুকুতে এই ফিলিস্তিন নামক অঞ্চলটিতে বহু ইহুদির আগমন ঘটে, তারা সেখানটাতে এসে বসবাস করতে শুরু করেন। তার ফলশ্রুতিতে একটা সময় দেখা যায় যে ফিলিস্তিন নামক সেই ভৌগোলিক অঞ্চলটিতে অনেক পরিমাণ ইহুদি বসবাস করছে। তারই একটি কন্টিনিউইটি হিসেবে 1948 সালে যখন কিনা ফিলিস্তিনকে স্বাধীন করে দেয়া হয় ব্রিটিশ ম্যান্ডেট থেকে, সেই সময় ইসরায়েল রাষ্ট্রটির জন্ম হয়। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সঙ্গে হিস্ট্রিটি শেয়ার করছো। সপ্তক চক্রবর্তী বলছে যুদ্ধের স্থায়িত্বকাল ছিল 18 দিন। হ্যাঁ, 19 দিনের একটি যুদ্ধ ছিল, আবার 6 দিনেরও একটি যুদ্ধ ছিল। আচ্ছা, এইবার চলো আমরা, তোমরা যেহেতু বিভিন্ন যুদ্ধ নিয়ে কথা বলতে আগ্রহী, আমরা ইসরায়েল এবং আরবের মধ্যকার বিভিন্ন ছোটখাটো তথ্যগুলো আরেকবার একটু রিভিজিট করি, কারণ এই তথ্যগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, একটা খুবই আলোচিত, সমগ্র বিশ্বজুড়ে আলোচিত একটি যুদ্ধ হচ্ছে 6 ডে ওয়ার। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই 6 ডে ওয়ারটা কবে থেকে কবে হয়েছিল? আমরা জানি এটিকে আরব ইসরায়েল ওয়ার, তার মানে হচ্ছে ইসরায়েল বনাম আরব লীগ যেটি রয়েছে, সে আরব লীগের মধ্যে অনুষ্ঠিত হয়। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই 6 ডে ওয়ারটি কবে থেকে কবে সংঘটিত হয়েছিল? 422 জন বন্ধু, আমি নিঃসন্দেহে বলতে পারি এটি এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় অনলাইন ক্লাস। এই অনলাইন ক্লাসটিকে সমগ্র বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ক্লাস করে তোলা সম্ভব তোমরা যদি যথেষ্ট পরিমাণে শেয়ার করো। ক্লাসে যারা রয়েছে তাদেরকে আবারও মনে করিয়ে দিই, ক্লাসে শেয়ার করতে হবে। সাফায়েত ইসলাম অনন্য আবারও সঠিক উত্তর করেছো। সাফায়েত ইসলাম অনন্য খুব সম্ভবত সেন্ট জোসেফের ছাত্র, আমার নেইবার, আমি ওকে চিনি। 1967 সালের জুন 5, রাইট আফটার হিজ বার্থডে। আচ্ছা, সবাই মনে রাখবে সাফায়েত ইসলাম অনন্য বার্থডে জুন 5, নেক্সট টাইম ওকে উইশ করা যায় যাতে। আচ্ছা, রাইট অ্যান্সার, সঠিক উত্তর হচ্ছে 1967 জুন 5 থেকে 10। তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, সেটি হচ্ছে আরব এবং ইসরায়েলের মধ্যে যেই মূলত 6টি এবং পরবর্তীতে আরো ছোট ছোট অনেকগুলো যুদ্ধ হয়, এর কোনো যুদ্ধেই কিন্তু আদৌ আরবের বিজয় হয় নাই, প্রত্যেকটি যুদ্ধেই কিন্তু ইসরায়েলের বিজয় হয়েছে। তার কারণ কি তোমরা বলতে পারবে যে কেন প্রতিটি যুদ্ধে ইসরায়েলের বিজয় হচ্ছে? আমি এই রাজনৈতিক প্রশ্নটির উত্তর তোমাদের কাছ থেকে চাই। এই প্রত্যেকটি যুদ্ধে মিশর, জর্ডান, বিভিন্ন ধরনের আরো এত বড় বড় আরব রাষ্ট্র মিলেও কেন তাদেরকে আমরা পরাভূত করতে পারছি না, ইসরায়েলকে কেন পরাভূত করতে পারছি না? এই প্রশ্নের উত্তর কি তোমাদের কাছে আছে? শামসুদ্দোহা শামস সঠিক উত্তর দিয়েছে এই প্রশ্নটি।
তারপরের প্রশ্নটি শামস তোমার কাছে করছি, সেটি হচ্ছে আমরা কেন বা আরব বিশ্ব কেন ইসরায়েলকে পরাজিত করতে পারছে না। তানিয়া আক্তার সবার আগে সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। সঠিক উত্তর যেটি সেটি হচ্ছে এই যে ইসরায়েল ভদ্রলোক, ওর ভালো কিছু বন্ধু আছে। ও যেটা করে সেটা হচ্ছে যে কোনো সময় যদি যুদ্ধের সময় আসে, ও ইসরায়েল প্রতিটি মুহূর্তে এমনকি আজ অবধি খুব শক্তভাবে ইউএসএ দ্বারা মিলিটারি আসপেক্টে অনেক বেশি প্রোটেক্টেড। এমনকি ইসরায়েল এবং ইউএস এর মধ্যে এমন অনেকগুলো অলিখিত চুক্তি আছে যে তারা পরস্পরের প্রয়োজনে অনেক বেশি সাহায্য করে। এমনকি ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সাথে অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি অ্যালাইন্ড। এই আরব অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখার জন্যই কিন্তু ইউএসএ বারে বারে ইসরায়েলের শরণাপন্ন হয়, এবং অন্যদিকে ইসরায়েল যদি বিপদে পড়ে তাহলে ইউএসএও কিন্তু বারে বারে তাকে সহায়তা করে। এই কারণটাতে এতগুলো রাষ্ট্র মিলেও তাকে কিন্তু পরাভূত করা সম্ভব হয় না, কারণ ইউএস এর যেই অস্ত্রের শক্তি তা কিন্তু অন্যান্য সব দেশের অ্যাকিউমুলেটিভলি এত এত বেশি শক্তি তার নেই। অর্থাৎ ইউএস এর শক্তি সবার শক্তি মিলিয়ে তার থেকে বেশি শক্তি রয়েছে ইউএস এর। আচ্ছা, তোমাদের কাছে ছোট্ট একটা ট্রিভিয়াল কোয়েশ্চেন করি। যেহেতু আমরা ইউএস এর কথা বলছি, আমরা ইউএস এর যোগাযোগ রয়েছে এরকম একটি ঘটনার দিকে যাই। আমি এই বস্তুটা সম্পর্কে তোমাদের জানতে চাই, ক্যাম্প ডেভিড। তোমরা ক্যাম্প ডেভিড ট্রিটি সম্পর্কে কে কে জানো? আমার প্রশ্নগুলো খুব সহজ। কোন দুটো দেশের মধ্যে সংঘটিত হয়েছে এবং ওই দুটো দেশের মধ্যে কোন কোন ব্যক্তি সেই চুক্তি স্বাক্ষর করেছে? খুব ভালো হয় যদি সাল এবং তারিখ আমাকে লিখে জানাতে পারো। আচ্ছা, আমি বরং তোমাদের কাছে প্রশ্নগুলো আবার একটু মনে করে দিই। প্রথম প্রশ্ন, কোন দুটি দেশ, কোন দুটি দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে? মধ্যস্থতাকারীকে, চুক্তির একটি মধ্যস্থতাকারী ছিল। এটি মূলত একটি শান্তি চুক্তি, দুটো দেশের মধ্যে তারা আর সংঘাতে যাবে না এমন একটি বিষয়ের জন্য শান্তি চুক্তি। হ্যাঁ, সপ্তক চক্রবর্তী সঠিক উত্তর, সাকিব রুদ্র, অনন্য, হ্যাঁ ইন্দ্রনীল, সবাই সঠিক উত্তর, ভেরি গুড। দেশ দুটি হচ্ছে ইসরায়েল এবং ইজিপ্ট। এখানটাতে অনেক চমৎকার একটা গল্প লুকিয়ে আছে। গল্পটা হচ্ছে এই ইজিপ্ট আরব লীগের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। এমনকি তোমরা জানলে অবাক হবে যে ইজিপ্টের কায়রোতে আরব লীগের সদর দপ্তর অবস্থিত। এই তথ্যটা তোমাদের জেনে রাখা উচিত। ইজিপ্টের কায়রোতে আরব লীগের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, আমি এই, হ্যাঁ তাহিরা আঞ্জুম তুলি সঠিক উত্তর দিয়েছে যে জিমি কার্টার, মধ্যস্থতাকারী ছিলেন হচ্ছে জিমি কার্টার। সব্যসাচী সুদীপ্ত চমৎকার একটা উত্তর দিয়েছে। সব্যসাচী সুদীপ্ত যে উত্তরটি দিয়েছে তা হচ্ছে, কোন দুইজন এই এই চুক্তিটি স্বাক্ষর করেছিলেন দুই দেশের পক্ষ থেকে? ইসরায়েলের পক্ষে স্বাক্ষর করেছিলেন মোনাচেম বেগিন, আর ইজিপ্টের পক্ষে স্বাক্ষর করেছিলেন আনোয়ার সাদাত, আনোয়ার আল সাদাত। এই দুইজন ভদ্রলোক এই চুক্তিটি স্বাক্ষর করেছিলেন। আচ্ছা, এইবার এই চুক্তিটা কেন স্বাক্ষরিত হয়েছিল সেই সংক্রান্ত আলোচনাটাও কিন্তু তোমাদের জানার দরকার। সেই আলোচনাটা করবার আগে যদি আমরা একটু সাল আর তারিখটা জেনে নিতে পারি তাহলে কিন্তু চমৎকার হয়। তোমরা কত সালের কত তারিখে স্বাক্ষরিত হয়েছিল তা আমাকে একটু জানাবার চেষ্টা করো। 1978 সাল, হ্যাঁ সঠিক উত্তর হয়েছে। আমাদেরকে প্রান্ত একটি তথ্য দিয়েছে, সেটি হচ্ছে তিনি 39তম মার্কিন প্রেসিডেন্ট। হ্যাঁ, জিমি কার্টার 39তম মার্কিন প্রেসিডেন্ট। অসাধারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দুটো তথ্য পাচ্ছি এখানটাতে তোমাদের কাছ থেকে। প্রান্ত বলছে 17ই নভেম্বর,
এ কে আলিফ বলছে 17ই সেপ্টেম্বর। এই তর্কটা একটু সমাধান করা দরকার। তোমরা কারা কারা এই তর্কটা সমাধান করতে পারবে দেখি। হ্যাঁ, মোহাম্মদ সুজাউল হায়দার তর্কটি সমাধান করে দিয়েছে। সাল তারিখ হচ্ছে 17ই সেপ্টেম্বর, রাইট। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে গল্পটা একটু বলি। ক্যাম্প ডেভিড চুক্তিটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড প্রদেশের একটি প্রেসিডেন্টদের যে কিছু বাংলো বাড়ি মতো জায়গা থাকে না, ওই রকম একটি স্থানে এই আনোয়ার সাদাত এবং মোনাচেম বেগিনকে ডেকে নিয়ে এসে আমাদের জিমি কার্টার ভাই এই চুক্তিটি সম্পাদন করার ব্যবস্থা করেন। ঘটনাটা হচ্ছে যে ইজিপ্ট এবং ইসরায়েলের মধ্যে তখন বেশ সম্পর্কের রেষারেষি চলছিল, কারণ আরব লীগ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং সেই যুদ্ধের প্রায় নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র হচ্ছে ইজিপ্ট বা মিশর। তখন যে কাজটি করা হয়, তখন ইজিপ্ট এবং ইসরায়েলের মধ্যে একটি হ্যান্ডশেক করাবার ব্যবস্থা করে দেন আমাদের জিমি কার্টার ভদ্রলোক। কারণ তার উদ্দেশ্য হচ্ছে যদি ইজিপ্টকে আমরা একবার ইকুয়েশন থেকে সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু ইসরায়েল জীবনের মতো সেফ হয়ে যাবে। এবং সেই ঘটনাটি ঘটেছিল 1978 সালের 17ই সেপ্টেম্বর। এই দুজনকে ডেকে নিয়ে আসা হয় এবং তারপরে তাদের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। তোমরা একটি মজার তথ্য হয়তো জানো যে এই চুক্তিটি স্বাক্ষর করার ফলে দুটো মজার ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে আরব লীগ থেকে ইজিপ্টকে বের করে দেওয়া হয়। চিন্তা করো, তার সদর দপ্তর ছিল কায়রোতে, তখনও পর্যন্ত সদর দপ্তর ছিল কায়রোতে, কিন্তু সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। দ্বিতীয় ঘটনা হচ্ছে এই দুই ভদ্রলোক অর্থাৎ মোনাচেম বেগিন এবং আনোয়ার সাদাতকে একটি পুরস্কার দেওয়া হয়। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে কি পুরস্কার দেওয়া হয়? তাদের এই চুক্তির জন্য উভয়কে একত্রে একটি পুরস্কার দেওয়া হয়। পুরস্কারটির নাম তোমাদের কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, ইন্দ্রনীল তুহিন আরো সুন্দর করে আমাকে বলেছে কারণ ইসরায়েল সুয়েজ খাল দখল করে। হ্যাঁ, তখন একটি সুয়েজ ক্রাইসিস হচ্ছিল। ইসরায়েল সুয়েজ খালে এসে কনফ্রন্টেশনাল অ্যাক্টিভিটিস, দখল বলা ঠিক হবে না, কিন্তু সেখানটাতে একটি আসন্ন যুদ্ধের সম্ভাবনা দেখা দিচ্ছিল। আচ্ছা, হ্যাঁ অনেকে, এই তো হ্যাঁ অনেকে সঠিক উত্তর দিয়েছে। আবিদ হাসান সঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ, ইশরাত জাহান সঠিক উত্তর দিয়েছে। ফাতেমাতুজ জোহরা, অনন্য সবাই সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তর হচ্ছে নোবেল পিস প্রাইজ। আচ্ছা, এই নোবেল পিস প্রাইজটা যখন তোমরা জানবে, এটা যে 1978 সালের নোবেল পিস প্রাইজ, এইটা কাইন্ডলি মনে রাখবার চেষ্টা করবে। এবং আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি, আনোয়ার সাদাত কিন্তু ফার্স্ট মুসলিম নোবেল লরিয়েট। অর্থাৎ তিনি প্রথম মুসলিম যিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীতে আরো অনেকেই পেয়েছেন, কিন্তু প্রথম মুসলিম ছিলেন হচ্ছে আনোয়ার সাদাত। এই তথ্যটিও কিন্তু অনেক সময় আমাদের প্রশ্নে আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ আমি এটা লেখার আগেই শেখ জামিউর রহমান জাওয়াদ এই উত্তরটি দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। ফাতেমাতুজ জোহরা, তুমি সবার আগে দিয়েছো উত্তর। আই ডু এগ্রি, বাট যেটা হয় যে অনেকের কমেন্ট তোমার আগে হয়তো এসে পড়েছে, তাই আগে আমার চোখে পড়েছে। সিফাত তাসফিয়া আবারও আমার কাছে কমেন্ট করেছে, ভাইয়া শুধু অনন্যর অ্যান্সার পড়েন কেন? আচ্ছা, অনন্যর আর একটা অ্যান্সারও পড়বো না এতক্ষণ। অনন্য একটু আমার স্কুলের ছাত্র, এই কারণটাতে একটু পার্সিয়ালিটি করছিলাম মনে হয়। আচ্ছা, আচ্ছা এরপরে পরবর্তী সময় আমরা কিন্তু গাজাতে যে যুদ্ধগুলি হয়েছে, এমনকি 2006 সালে বড় ধরনের গাজা সিজ হয়েছে, বিভিন্ন সময় ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে স্থান দখল, সেটি নিয়ে কিন্তু অনেক বড় যুদ্ধ দেখেছি। দিন শেষে যে ঘটনাটি ঘটেছে তা হচ্ছে ইসরায়েলের যে ভূমি দখল তা দিন দিন বৃদ্ধি পেয়েছে এবং ফিলিস্তিনের যে স্থান তা আরো কমে গিয়েছে। এই সমগ্র যুদ্ধের মধ্যেও কিছুটা সময় ধরে শান্তি প্রচেষ্টা কিন্তু চলেছে অনেক বেশি পরিমাণে। আচ্ছা, তোমাদেরকে ছোট্ট একটা জিনিস মনে করে দিই, সেটি হচ্ছে একজন রাজনৈতিক নেতা ছিলেন ফিলিস্তিনের,
যিনি কিনা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ফিলিস্তিন থেকে কোন ভদ্রলোক শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রাজনৈতিক ব্যক্তিত্ব, তোমাদের কাছে প্রশ্ন। এবং তিনি কোন সংগঠন থেকে পেয়েছিলেন সেই প্রশ্নেরও উত্তর দিতে হবে। নোবেল পিস প্রাইজ প্যালেস্টিনিয়ান নোবেল লরিয়েট। ফিলিস্তিনের নোবেল বিজয়ী নাম বলতে হবে। সবার আগে কে উত্তর দিল আমি একটু দেখবার চেষ্টা করি। সাকিব রুদ্র সবার আগে দিয়েছে, শাহিন আক্তার শিফা সঠিক উত্তর, রেওয়াজ সঠিক উত্তর, ফাতেমা জোহরা সঠিক উত্তর, ইয়াসির আরাফাত। আমি টেলিভিশনে উনার কথা শুনবার সৌভাগ্য হয়েছে আমার, ইয়াসির আরাফাত। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে উনি কোন সংগঠন থেকে পান। তোমাদেরকে একটা কথা বলে রাখি, উনি যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন কিন্তু উনার নামের পাশে ফিলিস্তিন কথাটা লেখা যায় নাই। তার কারণ হচ্ছে ফিলিস্তিন তখন রেকগনাইজড রাষ্ট্র না, জাতিসংঘের সদস্য তারা আজও নয়, এখন কিছু কিছু অঙ্গ সংগঠনের অবজারভার হিসেবে তারা আছে, কিন্তু সেই সময় তাকে নোবেল পুরস্কার দিয়েছিল একটি সংগঠনের পক্ষ থেকে। কানিস ফাতেমা বলছে আল ফাতা, না উত্তর সঠিক না, আল ফাতা না। আয়মান সাদিকের উত্তর সঠিক হয়েছে, ভেরি গুড আয়মান সাদিক, ইউ আর লার্নিং রিয়েলি ফাস্ট। ইন্দ্রনীল তুহিনের উত্তর সঠিক। সংগঠনের নামটি জানতে চাচ্ছি। আনিকা নীলা জাস্ট জয়েন্ড আওয়ার ক্লাস, হাই আনিকা। ইন্দ্রনীল তুহিন PLO বলেছে, সবাই আল ফাতা বলছে, আল ফাতা কিন্তু সঠিক উত্তর নয়। সাফায়েত ইসলাম অনন্য সম্পূর্ণটা লিখেছে PLO। এটার পূর্ণ নাম হচ্ছে প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন। তোমাদেরকে আমি আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, যেই সময়টাতে হামাস এবং কিছুটা অংশে ফাতা, এই দুটো সংগঠনই যখন অনেক বেশি মারমুখী ভাবে চেষ্টা করছিল এই যুদ্ধের একটি সমাধান করার জন্য এবং বারে বারে ব্যর্থ হচ্ছিল, সেই সময় প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন ইয়াসির আরাফাতের নেতৃত্বে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা তারা করছিলেন কিন্তু, এবং তাতে একটা সময় সফলতা আসতে শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে আবারও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে এবং ইসরায়েলের যে বারংবার যে এয়ার স্ট্রাইক, এবং অবশ্যই হামাস এবং ফাতাকেও নির্দোষ বলে ধরে নিলে চলবে না, তারাও যে বারে বারে বিভিন্ন ধরনের হামলা করতে থাকে, তার কারণে কিন্তু এই যুদ্ধটি আজ অবধি থামেনি। আজ অবধি ইসরায়েল প্রতিষ্ঠিত রাষ্ট্র হবে না ফিলিস্তিন প্রতিষ্ঠিত রাষ্ট্র হবে, বা তাদের মধ্যে সীমানা বন্টন কি করে হবে, এই নিয়ে কিন্তু আজ অবধি কনফিউশন রয়ে গেছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বা আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে কিন্তু তোমরা আরো বেশি পড়াশোনা করবে। এইবার চলো আমরা একটু চেষ্টা করি আরবের আরেকটা যুদ্ধ বা আরেকটা বিপ্লব নিয়ে একটু পড়াশোনা করে আসতে। সেই পড়াশোনার নাম হচ্ছে আরব স্প্রিং। আমি তোমাদেরকে আরব স্প্রিং নিয়ে অনেক বিস্তারিত পড়াবো না, কারণ এটাও কিন্তু 7-8 বছর পার হয়ে গেছে, একটা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে। কিন্তু কোন কোন দেশে আরব স্প্রিং হয়েছিল, কবে শুরু হয়েছিল, এই জিনিসটা তোমাদের একটু জানা দরকার। আমি তোমাদেরকে আরব স্প্রিং যখন শুরু হচ্ছিল তখন আরবের অনেকগুলো দেশে একই সাথে তাদের যে রাষ্ট্রনায়ক, যে একনায়ক রয়েছেন তাদের নিজ নিজ দেশে, তাদের বিরুদ্ধে একটি জনরোষ দেখা দেয়। সবাই গণতন্ত্র চায়, ফ্রি স্পিচ চায়, সেই দেশে শোষণের বিরুদ্ধে কথা বলতে চায়। তাই আমরা ঢালাভাবে বলতে পারবো যে অমুক তারিখে আরব স্প্রিং শুরু হয়েছিল, কিন্তু একটা ট্রিগারিং ইভেন্ট আছে, যেই দিনটিতে একজন ফল বিক্রেতা তার নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে তার রাষ্ট্রনায়কের বিরুদ্ধে, তার রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি আত্মাহুতি দেন জনসম্মুখে, এবং তিনি আরব স্প্রিং এর যে সূচনা, তার সূচনায় তার এই আত্মাহুতি অনেক বড় ভূমিকা রেখেছে। সেই ভদ্রলোকের নাম কি? তোমাদের কাছে প্রশ্ন, আরব স্প্রিং এর সূচনায় যেই ভদ্রলোক নিজের গায়ে আগুন ঢেলে দিয়ে আরব স্প্রিং এর সূচনা করেন, আরব বসন্তের সূচনা করেন, তার নাম কি?
খুব কাছাকাছি আসছে। আহ, শিফা খুব কাছাকাছি উত্তর দিয়েছো। হ্যাঁ, আয়মান সাদিক সঠিক উত্তর দিয়েছে, তিউনিসিয়াতে শুরু হয়েছিল। গুড। ইতিমধ্যে 30 মিনিট পার হয়ে গিয়েছে এই ক্লাসটি। সবাইকে আবারও মনে করিয়ে দিব, আবারও অনুরোধ করব যে এই ক্লাসের ভিডিওটি তুমি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। হ্যাঁ, মায়ুমি সারোয়ারের উত্তর সঠিক হয়েছে, সম্পূর্ণরূপে সঠিক হয়েছে। মায়ুমি সারোয়ার আমাদেরকে বলতে চাচ্ছে যে 2010 সালের 18ই সেপ্টেম্বর। ওর তারিখটা একটু ভুল হচ্ছে। ওর তারিখটা, ওর নাম ঠিক আছে, তারিখটা কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তোমরা কি বলতে পারবে যে মোহাম্মদ বুয়াজিজি মারা যান কবে? উনি ডিসেম্বর মাসে নিজেকে হি সেট হিমসেলফ অন ফায়ার, কিন্তু উনার মৃত্যু হয় 4th জানুয়ারি। 4th জানুয়ারি 2011। অনেকেই সঠিক উত্তর দিয়েছো আমি দেখতে পাচ্ছি, তবুও আমি উত্তরের জন্য অপেক্ষা করি। আসলে আমি চাই তোমাদের কাছ থেকে উত্তরগুলি পেতে। হ্যাঁ, তিনি নিজেকে আগুন ধরিয়ে দেন কিন্তু 17 ডিসেম্বরে। তার তাৎক্ষণিক মৃত্যু হয় নাই, পরবর্তী 4th জানুয়ারিতে তিনি মারা যান। আচ্ছা, নাম যেটি বলতে চাচ্ছিলাম, এই ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ বোয়াজিজি। তিনি একজন ফল বিক্রেতা। তিনি কাজের অভাবে অতিষ্ঠ হয়ে, এবং যখন তার কাছ থেকে তার ফলের দোকানটিও কেড়ে নেওয়া হয়, তখন সে তার রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং নিজেকে আগুন ধরিয়ে দেয়। আচ্ছা, তোমরা যেহেতু অনেকেই লিখেছো যে কোন কোন দেশে আরব স্প্রিং হয়েছে, তাহলে চলো আমরা সেই সকল দেশে আরব স্প্রিং এর ফলাফল কি হয়েছে সেটি একটু দেখে নেবার চেষ্টা করি। প্রথমে আছে টিউনিশিয়া, অফকোর্স। এরপরে আমাদের সাথে আছে লিবিয়া, ইয়েমেন, সিরিয়া। লিবিয়া, ইয়েমেন, সিরিয়া, ইজিপ্ট। এর বাইরে আচ্ছা, আমরা আপাতত এই কয়টা একটু দেখবার চেষ্টা করি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই প্রত্যেকটি দেশেই রাষ্ট্রনায়কের পতন হয়েছিল। তোমাদের কাছে প্রশ্ন, তোমরা দেশের নাম লিখবে এবং তারপরে কোন রাষ্ট্রনায়কের পতন হয়েছিল সেটি লিখবে। এই প্রত্যেকটি দেশের রাষ্ট্রনায়কের নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে তাদের কার কার পতন হয়েছে। একটা সিক্রেট, এই 5টা দেশের মধ্যে একজন রাষ্ট্রনায়কের এখনো পতন হয় নাই, সে এখনো খুঁটি গেড়ে বসে আছে। সেই ভদ্রলোককে আমাদের সামনে একটু পরিচয় করে দিও। আচ্ছা, কানিজ ফাতেমা মাহাতাব জিজ্ঞেস হচ্ছে কি দিয়ে আগুন ধরিয়েছেন? উনি নিজের গায়ে পেট্রোল লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। খুবই স্যাড একটা ইনসিডেন্ট। তুমি চিন্তা করতে পারছো যে স্বাধীনতার জন্য ক্ষুধার তাড়নায়, শোষণের বঞ্চনায় মানুষ কত বেশি শোষিত হলে নিজের গায়ে আগুন ধরিয়ে দিতে পারে, কি ভয়াবহ একটি ব্যাপার। আচ্ছা, পাঠান রিফাতুল জিজ্ঞেস করছে যে ভাইয়া, ইহুদিদের মিশর থেকে বিতাড়িত করা হলে হয়, তাহলে তারা ফিলিস্তিনকে কেন বেছে নিল? আসলে ফিলিস্তিনকে তারা বেছে নিয়েছে কারণ দীর্ঘ সময় ধরে তারা কিন্তু ফিলিস্তিনে বসবাস করত, 1। 2 হচ্ছে ফিলিস্তিনকে তারা তাদের পবিত্র ভূমি হিসেবে মনে করে, কারণ এখানটাতে তাদের যে জেরুজালেম নামক শহর, যেটি কিনা ইহুদিদের জন্য অত্যন্ত পবিত্র, সেটির অবস্থান রয়েছে। এবং ওয়েলিং ওয়াল, যে দেয়াল থেকে তেল নিঃসরণ হয়, সেই ওয়েলিং ওয়ালও ওইখানটাতেই অবস্থিত। তাই তারা ফিলিস্তিনকে তাদের পবিত্র ভূমি বলে মনে করে। রাজনৈতিক কারণ হচ্ছে ব্রিটিশ এম্পায়ারের আমলে অনেক ইহুদি ইউরোপ থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে এই ফিলিস্তিনে বসবাস করবার সুযোগ পায়। তাই সেখানটাতে একটা কমিউনিটি গড়ে ওঠে, এবং সেই কমিউনিটির উপর ভিত্তি করে তারা পরবর্তীতে একটা রাষ্ট্রের দাবি করে। হ্যাঁ, নাম প্রকাশে অনিচ্ছুক এবং আহমেদ ইফতেখার, রাশেদ আহমেদ সবাই কিন্তু বলছে যে সিরিয়ার বাশার আল আসাদ এখনো ক্ষমতায় আছে। এই উত্তরটা সঠিক। এই ভদ্রলোক রীতিমতো তার নাগরিকের উপর অত্যাচার করে, তাদেরকে কেমিক্যাল ওয়েপন দিয়ে হত্যা করে, তাদেরকে সকলভাবে অবদমিত করে
এখনো কিন্তু সিংহাসনে বসে আছে। অন্যদিকে রয়েছে আইসিস এবং সিরিয়াতে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুটো খল চরিত্র আইসিস এবং বাশার আল আসাদ উভয়ই রয়েছে সিরিয়াতে। সুতরাং বুঝতে পারছো যে কি ভয়াবহ খারাপ একটি যুদ্ধের মধ্যে দিয়ে সিরিয়া যাচ্ছে। তাদের পক্ষে যে কোনো একটি নির্দিষ্ট পক্ষকে তারা সমর্থন দিবে সেই উপায়ও নেই, কারণ চারিদিকেই ইভিলের ছড়াছড়ি। আচ্ছা, বাকিরা অনেকেই অনেকগুলো উত্তর দিয়েছো। হ্যাঁ, ফাতেমাতু জোহরা বলছে লিবিয়ার গাদ্দাফি, সিরিয়ার বাশার আসাদ, সবাই বাশার আল আসাদের কথা বলছে, গাদ্দাফি লিবিয়া। আচ্ছা, আমরা আস্তে আস্তে একটু লেখা শুরু করি। তিউনিয়ার সাথে ছিল হচ্ছে বেন আলী। আচ্ছা, আমি তোমাদের কারো না কারো একজনের উত্তর একটু কপি করবার চেষ্টা করি। তোমাদের উত্তর কপি করতে করতে কিন্তু আমার ক্লাস পার হয়ে যায়, কারণ হচ্ছে তোমরা অসাধারণ উত্তর করতে পারো। আমি ক্লাস প্রিপারেশন নিয়ে দেখে আমার প্রিপারেশন নেওয়ার দরকার ছিল, তোমাদের উত্তরগুলি কপি করলেই পারতাম। লিবিয়াতে ছিল মুয়াম্মার গাদ্দাফি। আচ্ছা, একটা জিনিস বলে রাখা দরকার, এই গাদ্দাফি সাহেবও একটু ডিফারেন্ট, কারণ বাকিরা কিন্তু কেবলমাত্র ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এই মুয়াম্মার গাদ্দাফি নিহত হয়েছেন এয়ার স্ট্রাইকের মাধ্যমে, লিবিয়ার যিনি সাবেক ডিকটেটর। আচ্ছা, মিশরে মোহাম্মদ মুরসি, ভেরি গুড। মিশরে, ইজিপ্টে মুরসি রয়েছেন, মানে ছিলেন আর কি, এখন তো আর নাই অবশ্যই। বাদ বাকি আরেকটা উত্তরই বাকি রয়েছে। ইয়েমেনের উত্তরটা ফর সাম রিজন কেউ দিচ্ছেন না। ইয়েমেন 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 এই জিনিসটা কিন্তু আমরা একটু কম জানি। ভেরি গুড, ইভান আরফান জুয়েল সঠিক উত্তর দিয়েছ। ইভান আমাদেরকে বলছে আলী আব্দুল্লাহ সালে। আলী আব্দুল্লাহ সালে এই ভদ্রলোকও কিন্তু ক্ষমতা থেকে নেমে যেতে বাধ্য হয়েছেন। এই প্রত্যেকেই ক্ষমতা থেকে নেমে যেতে বাধ্য হয়েছেন। এই ভদ্রলোক নিহত হয়েছেন, তার একজন পুত্র নিহত হয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে এই সমগ্র আরব কিন্তু তছনছ হয়ে গিয়েছিল এই যুদ্ধের পরবর্তী সিচুয়েশনে। এই সমগ্র প্রক্রিয়ায় পশ্চিমা বিশ্বের কিন্তু একটি বড় হাত ছিল। তুমি যদি মনে করো যে ওয়ান ফাইন মর্নিং সবার কাছে মনে হলো যে আরব বসন্ত করা উচিত, গণতন্ত্র চাওয়া উচিত, ব্যাপারটা কিন্তু তা না। এখানটাতে কিন্তু অনেক বেশি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স ছিল, যুক্তরাষ্ট্রের ইনফ্লুয়েন্স ছিল, সিআইএ, এফবিআই সবারই ইনফ্লুয়েন্স ছিল। দিন শেষে এই সমগ্র প্রক্রিয়া থেকে কিন্তু অনেকগুলি এফেক্ট এসছে, অনেকগুলো দেশেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ইয়েমেন এবং সিরিয়াতে এখনো পর্যন্ত পৃথিবীর ভয়াবহতম সিভিল ওয়ারটি হচ্ছে, এবং সেখান থেকে আইসিসের মতো সংগঠন, হ্যাঁ, এমনকি আল কায়দার আবার একটি উত্থান ঘটেছে। এমনকি এখানটাতে আল শাবাব এখানটাতে সক্রিয় হয়ে উঠেছে। এই এই সংগঠনগুলোর জন্মও কিন্তু এই আরব স্প্রিং এর হাত ধরেই হয়েছে। সুতরাং আরব স্প্রিং মানেই একটি চমৎকার ব্যাপার, বা আরব স্প্রিং মানেই একটি গণতন্ত্রের উত্থান, ব্যাপারটা কিন্তু আসলে তা না। ব্যাপারটা এতটা সহজ না, ব্যাপারটা কিন্তু আরো বেশি জটিল। আমরা অনেক বড় বড় কিছু যুদ্ধ নিয়ে কিন্তু ইতোমধ্যে পড়ে ফেলেছি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরব প্যালেস্টাইন, প্যালেস্টাইন এন্ড ইসরায়েল, আরব স্প্রিং। এইবার চলো কিছু বিপ্লব নিয়ে আলোচনা করি। আমরা যেহেতু যুদ্ধ এবং বিপ্লব নিয়ে আমাদের আলোচনা করার কথা, চলো আমরা কিছু বিপ্লব বা বিবর্তন নিয়ে আলোচনা করি। আচ্ছা, বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে পরিবর্তন। আমরা সংঘাতের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে কোনো কিছুর পরিবর্তন করতে চাই। এইটার জন্য পৃথিবীর যতগুলি বিপ্লব হয়েছে এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট রেভলিউশনস ইজ ফ্রেঞ্চ রেভলিউশন। আবারও আমাদের একই টার্গেট হবে, বাট পার্টিজ না বলে আমরা চলো একটা কাজ করি, টাইম লাইনটা বলার চেষ্টা করি, আর লিডার কে ছিল এইটা বলার চেষ্টা করি। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন কত সাল থেকে কত সালের মধ্যে সংগঠিত হয়েছিল এবং এর লিডার কে ছিলেন? হ্যাঁ, সাকিব রুদ্র ইতোমধ্যে সঠিক উত্তর দিয়ে ফেলেছে।
1789 থেকে 1799, ভেরি গুড। 1789 থেকে 1799 এখানটাতে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে। সপ্তক চক্রবর্তী বলছে শিল্প বিপ্লব 1760। হ্যাঁ, শিল্প বিপ্লব মূলত কোন একটি নির্দিষ্ট সালে হয় নাই, 17th and 18th সেঞ্চুরি হিসেবে ধরে নেওয়া হয়, কারণ এটি আসলে একটি অন্য ধরনের বিপ্লব। এটি অস্ত্র শস্ত্র সহকারে যুদ্ধ ব্যাপারটা তা না, এটি শিল্প এগিয়ে যাওয়ার বিপ্লব। হ্যাঁ, আরিফুল ইসলাম বানান ভুল, তবে উত্তর সঠিক। ইকবাল এইচ রনির উত্তরটা তোমরা একটু খেয়াল করো। ও আমাদেরকে অ্যারাব স্প্রিং সংক্রান্ত চমৎকার কিছু তথ্য দিচ্ছে। স্থানগুলো হচ্ছে তাহরির স্কোয়ার কায়রো মিশর, গ্রিন স্কোয়ার বেনগাজি লিবিয়া, সানা ইয়েমেন। এই স্থানগুলিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ইকবাল এইচ রনি, তোমার উত্তরটি আমাদের সবাই অনেক কাজে লাগছে। আচ্ছা, হ্যাঁ, এইটা ছিল হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। এই নেপোলিয়ন ভদ্রলোক, নেপোলিয়ন বোনাপার্টকে এই ফ্রেঞ্চ রেভলিউশনের শিশু বলা হয়। তিনি ফ্রেঞ্চ রেভলিউশনের শিশু। তিনি কিন্তু এই 1799 সালের পরে ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এবং তিনি ফ্রান্সের পরিচালনা করেন। এবং এই ফ্রেঞ্চ রেভলিউশনের মূল ধারণা ছিল যে ফ্রান্সে যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্রের পতন ঘটিয়ে সেখানে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা। অর্থাৎ দেখতে পাচ্ছ সেই 18 শতকেরও আগে 17 শতকে সেখানটাতে একটি গণতন্ত্রের চিন্তা করা হচ্ছে। অর্থাৎ এই বিপ্লবটি আমাদের বর্তমান বিশ্বে যে গণতন্ত্র রয়েছে তার পিছনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল। আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক রুশ বিপ্লব। ও রুশ বিপ্লবের তারিখটা আমাদের বলে দিয়েছে 1719 সাল। ও আরো বলছে ইরানের ইসলামী বিপ্লব 1979, ভেরি গুড। ফরাসি বিপ্লব 1979। আচ্ছা, যেহেতু তোমরা এতগুলো উত্তর করতেই পেরেছো, আমরা আজকে ক্লাসের শেষ দিকে আরো কিছু অবজেক্টিভ প্রশ্ন তোমাদেরকে একটু পরখ করে দেখতে চাই। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে আরো কিছু বিপ্লবের নাম লিখব বা যুদ্ধের নাম লিখব। তোমাদেরকে বলতে হবে যে এই যুদ্ধটা আসলে কোথায় হয়েছে বা এই বিপ্লবটা কোথায় হয়েছে, কোন দেশে হয়েছে। একটা হচ্ছে ভেলভেট রেভলিউশন বা ভেলভেট বিপ্লব। আর একটা হচ্ছে অরেঞ্জ রেভলিউশন। তোমরা অনেকেই ওয়াটারলুর যুদ্ধের নাম শুনেছো। ওয়াটারলু, এটাকে বলা হয় ব্যাটল অফ ওয়াটারলু। এই ব্যাটল অফ ওয়াটারলুর এই ওয়াটারলুটা কোথায় অবস্থিত? তিনটা প্রশ্ন। ভেলভেট রেভলিউশন কোথায় হয়েছে, অরেঞ্জ রেভলিউশন কোথায় হয়েছে, ওয়াটারলু যুদ্ধ কোথায় হয়েছে। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, এইটাও অনেকেই উত্তর পারবে আমি আশা করি। ইন্তিফাদা কোথায় হয়েছে? যারা যুদ্ধ নিয়ে হালকা পাতলা পড়াশোনা করো তাদের কিন্তু এই চারটাই মনে থাকার কথা। দেখি কারা কারা উত্তরটি পারছে। শরীফুজ্জামান খান সঠিক উত্তর দিয়েছে, সাফায়েত ইসলাম অনন্য আবার সঠিক উত্তর দিয়েছে, সপ্তক চক্রবর্তী সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড। আমার ক্লাস ভর্তি কিন্তু অনেক জ্ঞানীর ছড়াছড়ি, তোমরা কিন্তু অনেক উত্তরই পারো। আচ্ছা, আমি তাহলে এক এক করে একটু লেখার চেষ্টা করি তোমাদের উত্তর থেকে। ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল বেলজিয়ামে। হ্যাঁ, আমরা মনে করি কানাডাতে যেহেতু ওয়াটারলু জায়গাটি অবস্থিত, কানাডাতে বোধহয় যুদ্ধটি হয়েছে। এই যুদ্ধটি কিন্তু আসলে হয়েছিল বেলজিয়ামে। ভেলভেট রেভলিউশন হয়েছিল চেকোস্লোভাকিয়া ভেঙে গিয়ে পরবর্তীতে কিন্তু দুটো রাষ্ট্র হয়, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়া, এরকম দুটো আলাদা আলাদা রাষ্ট্র হয়। এই ভেলভেট রেভলিউশন হয়েছিল চেকোস্লোভাকিয়াতে। কেউ হ্যাঁ, আকিব চৌধুরী এবং আরো অনেকেই নাম প্রকাশ অনিচ্ছুক, সবাই সঠিক উত্তর দিয়েছে। অরেঞ্জ রেভলিউশন হয়েছে ইউক্রেনে। তোমাদের কাছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বা অন্য ভর্তি পরীক্ষায় সরাসরি এই প্রশ্নগুলোই হইতে পারে যে এই বিপ্লবটি কোথায় হয়েছে, এই আন্দোলনটি কোথায় হয়েছে, এই যুদ্ধটি কোথায় হয়েছে, কার কার মধ্যে হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে করা হবে।
আয়মান সাদিক আজকে উত্তর করছে। আয়মান সাদিকের সেকেন্ড উত্তরটা ভুল হয়েছে। প্রথম উত্তর অরেঞ্জ রেভলিউশন হয়েছিল ইউক্রেনে, উত্তর সঠিক। সেকেন্ড উত্তরটা ভুল হয়েছে, ও বলেছে ভেলভেটটা হয়েছিল রাশিয়াতে। ভেলভেট বিপ্লবটা, যেটা তোমরা ইতিমধ্যে বলে দিয়েছো, হয়েছিল ইউক্রেনে। আয়মান ভাই ভুল করেছেন। আচ্ছা, হ্যাঁ, নাম প্রকাশে অনিচ্ছুক যে কমেন্টটি করেছে সেই কমেন্টটা আমি তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই। অসাধারণ একটি কমেন্ট করেছে সে, খুবই নলেজেবল একটা কমেন্ট, আমি একটু তুলে ধরি। ও আমাদেরকে জানাচ্ছে যে রুশ বিপ্লব ইকুয়ালস টু বলশেভিক বিপ্লব। ইকুয়ালস টু অক্টোবর বিপ্লব। এই প্রত্যেকটি একই বিপ্লবের নাম, অর্থাৎ 1917 সালে যখন রাশিয়ার রাজতন্ত্রের পতন হয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় এবং সেখানে জারদের পতন হয়েছিল, সেই পতন ঘটানো যে বিপ্লব ছিল সেই বিপ্লবকে বলা হয় রুশ বিপ্লব, এবং রুশ বিপ্লবকে বলশেভিক বিপ্লব বা অক্টোবর বিপ্লব হিসেবেও আমরা জানি। নাম প্রকাশে অনিচ্ছুক, আই উড লাভ টু নো ইউর নেম, বিকজ তুমি আজকে অসাধারণ একটি তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেছো। ও আমাদেরকে আরো বলছে সমাজতান্ত্রিক রাশিয়ার শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। নাম প্রকাশ অনিচ্ছুক, তুমি যদি নাম প্রকাশ আমাদের কাছে করতে চাও, তুমি কিন্তু চাইলে সাধারণ জ্ঞানের শিক্ষক হবার জন্য আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারো। তোমার নলেজ বেস আসলেই অসাধারণ। হ্যাঁ, আয়মান সাদিক ভাই আমাদের সাথে ক্লাস করছিলেন এতক্ষণ। তোমরা যারা যারা আজকে ক্লাস করছো তারা কিন্তু অনেকেই জেনারেল নলেজ সংক্রান্ত বেসিক যে ইনফরমেশন, বেসিক হিস্ট্রিটা কিন্তু তোমরা জানো। তো আজকে আর কিছু সাজেশন দেওয়ার মাধ্যমে আজকে ক্লাসটা কিন্তু এখানটাতে শেষ করবো। তোমাদের কাছে আমার শেষ কিছু সাজেশন থাকবে। প্রথম সাজেশন তোমাদেরকে যেটা দিয়েছি, যে কোনো যুদ্ধ পড়তে গিয়ে, যে কোনো বিপ্লব পড়তে গিয়ে তাদের পার্টিস সম্পর্কে জানবে, টাইমলাইন সম্পর্কে জানবে, রেজাল্ট সম্পর্কে জানবে এবং লিডার সম্পর্কে জানবে। অনেক বেশি তারিখ মুখস্থ করতে যেও না, তারিখ কম মুখস্থ করলেও ঘটনাটা কি ঘটেছে সেটি সম্পর্কে জানার চেষ্টা করো। যেই সকল ঘটনা 1945 সালের পরে ঘটেছে তার গুরুত্ব কিন্তু বেশি হবে। যেমন আজকে আমি পড়াতে পারিনি, তবুও ভিয়েতনাম ওয়ার একটু পড়ে নেবার চেষ্টা করবে, কোরিয়ান ওয়ার একটু পড়ে নেবার চেষ্টা করবে। এই যুদ্ধগুলো কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, এবং বিভিন্ন দেশের জাতির জনককে এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় হয়ে থাকে, কারণ যুদ্ধ থেকেই এক একজন রাষ্ট্র নায়কের জন্ম হয়, এক একজন জাতির জনকের জন্ম হয়। এই তথ্যগুলো যদি তুমি জেনে রাখো তাহলে কিন্তু যুদ্ধের প্রশ্ন দিয়ে তোমাকে আর ভর্তি পরীক্ষায় আটকানো সম্ভব হবে না। আশা করি এই যুদ্ধের প্রশ্ন নিয়ে ভর্তির যুদ্ধেও তুমি সফল হবে। সেই যুদ্ধের জন্য তোমার জন্য শুভকামনা থাকলো। পরবর্তী লাইভ ক্লাসে আমাকে আবার জয়েন করবে এবং আজকে যে সকল জিনিসগুলি পড়ালাম সেগুলি অবশ্যই বাসায় চর্চা করবে। এবং 10 মিনিট স্কুলে আমরা যেটা সবসময় বলি, নেভার স্টপ লার্নিং। হ্যাভ আ গ্রেট নাইট। থ্যাংক ইউ।